নমস্কার 24 ঘন্টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। নোট বাতিল পরবর্তী সময়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে কত কালো টাকা আর নগদে থাকে। অনেকেই তো নামে বেনামে সম্পত্তি কিনে রাখেন, যার মধ্যে দিয়ে কালো টাকাটা তারা ইনভেস্ট করেন। আর এবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি জানিয়ে দিলেন যে নোট বাতিলের পর এবার টার্গেট বেনামি সম্পত্তি। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনির্বাণ দত্ত, আপনাকে স্বাগত জানাই। এবং রয়েছেন আপনাদের প্রশ্ন আপনারা আমাদের সামনে রাখতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নম্বরে ফোন করতে পারেন। একদম শুরুতে আপনাদের দেখাই অচল নোটে কালো টাকা যারা অন্যের অ্যাকাউন্টে জমা দিয়েছেন তারা সাবধান। সব রকম বেনামি সম্পত্তির মালিকদেরই সাবধান করেছেন নরেন্দ্র মোদী। বেনামি সম্পত্তি আইন কঠোরভাবে বলবৎ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ধরা পড়লে 7 বছর জেল, সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে সবই। কালো টাকার বিরুদ্ধে অভিযানে বাতিল 500,000। তারা অচল নোট ব্যাংকে জমা দিলেই আয়করের থাবায় ধরা পড়ার আশঙ্কা। সেই ফাঁদ এড়াতে কালো টাকার কারবারিরা ফোন দিয়ে এঁটেছেন। অচল নোটে নিজেদের কালো টাকা তারা অন্য ব্যক্তিকে দিচ্ছেন, সেই ব্যক্তি ওই টাকা নিজের অ্যাকাউন্টে জমা করছেন। তৈরি হয়ে যাচ্ছে কালো টাকার বেনামি সম্পত্তি। 1988 সালে বেনামি সম্পত্তি আইন পাশ হলেও এতদিন তা কার্যকর হয়নি। আইন সংশোধন করে গত 1 নভেম্বর থেকে তা চালু করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, আইন শুধু আইনের বইয়েই থাকবে না, কঠোরভাবে তা বলবৎ করা হবে। आपको मालूम होगा हमारे देश में बेनामी संपत्ति का एक कानून 1988 में बना था, लेकिन कभी भी न उसके रूल्स नहीं बने, उसको नोटिफाई नहीं किया, ऐसे ही वो ठंडे बस्ते में पड़ा रहा। हमने उसको निकाला है और बड़ा धारदार बेनामी संपत्ति का कानून हमने बनाया है। आने वाले दिनों में वो कानून भी अपना काम करेगा। देश हित के लिए, जनहित के लिए जो भी करना पड़े, ये हमारी प्राथमिकता है। আয়ের উৎস না দেখিয়ে অন্য কারো নামে কেনা যে কোনো সম্পত্তি বেনামি সম্পত্তি। আয়ের উৎস গোপন রাখলে স্বামী, স্ত্রী, সন্তানদের নামে কেনা সম্পত্তি, এমনকি ভাই বোন, অন্য আত্মীয়র সঙ্গে থাকা যৌথ সম্পত্তিও বেনামি সম্পত্তি হিসেবে গণ্য করা হবে। জমি বাড়ি, নগদ টাকা, সোনা, শেয়ার সহ সব ধরনের স্থাবর অস্থাবর সম্পত্তি বেনামি সম্পত্তির আওতায় থাকছে। তাই সরকার বলছে, আয়করের হাত এড়াতে যারা বেনামে জমি বাড়ি কিনছেন বা অন্যের অ্যাকাউন্টে টাকা রাখছেন তারা সকলেই সাবধান। নতুন আইনে বলা হয়েছে, বেনামি সম্পত্তির লেনদেন ধরা পড়লে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। আগের আইনে সর্বাধিক 3 বছর পর্যন্ত হাজতবাসের সংস্থান ছিল। 7 বছর হাজতবাসের পাশাপাশি সম্পত্তির মূল্যের 25% পর্যন্ত জরিমানা আদায়ের কথা আইনে বলা হয়েছে। কোনো রকম ক্ষতিপূরণ না দিয়ে প্রয়োজনে বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও রয়েছে এই আইনে। 1 নভেম্বর থেকে বেনামি সম্পত্তি আইন চালু হওয়ায় নোট বাতিলের পর অন্যের অ্যাকাউন্টে জমা বা অন্য যে কোনো বেনামি সম্পত্তি সংক্রান্ত লেনদেন এই আইনের আওতায় আসবে। নোট বাতিলের ঘোষণার পর বিরোধীদের বড় অভিযোগ ছিল, হিসাব বহির্ভূত সম্পত্তি শুধুমাত্র টাকায় থাকে না, কালো টাকায় কেনা সম্পত্তি নিয়ে সরকার কি ব্যবস্থা নেবে। রবিবার মন কি বাতে বেনামি সম্পত্তি আইন কঠোরভাবে বলবৎ করার কথা বলে প্রধানমন্ত্রী তারই জবাব দেওয়ার চেষ্টা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অনির্বাণ, শুরুতে দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, তাদের প্রশ্নই নিয়ে নিই। সঞ্জীব পাল রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ বলছি, অনেকে বেনামে জমি কিনে রেখেছে, কিন্তু সেগুলো ধরার পর সরকার যে ব্যবস্থাটা নেবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেক দর্শক রয়েছেন সুব্রত ঘোষ, বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি দুর্গাপুর থেকে বলছি। বলছি আমাদের দেশে সব থেকে মানে দুর্ভাগ্যজনক কি জানেন, আমাদের দেশে সব থেকে দুর্ভাগ্যজনক আইন যারা পাস করে তারা হচ্ছে রাজনীতির নেতা নেত্রী। আইন যারা পাস করে, প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু উনি কোন একটা দলের মাধ্যমে হয়েছে। সব থেকে বড় সমস্যা আমাদের আইনগুলো হচ্ছে, যদি আমাদের দল ছাড়া যদি কেউ হতো, মানে বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে সুব্রত বাবু। আমি একটু আপনার কাছে আসি অনির্বাণ। এই যে বেনামি সম্পত্তি আইন, যেটাকে অ্যামেন্ড করে 1 নভেম্বর থেকে লাগু করা হয়েছে, তার আওতায় কি সমস্ত রকমের স্থাবর অস্থাবর সম্পত্তি আসবে? এটা বলে দেওয়া ভালো যে লোকের মধ্যে হয়তো সংশয় আছে যেটা শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিন্তু বেনামি ট্রানজ্যাকশনস প্রহিবিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট,
সেখানে বেনামি ট্রানজ্যাকশনস কিন্তু শুধু বেনামি প্রপার্টি বা স্থাবর সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দুটোর মধ্যেই কিন্তু এটা প্রযোজ্য হবে। সুতরাং লোকের মধ্যে যদি থাকে যে শুধুমাত্র জমি বাড়ি বা ফ্ল্যাট নয়, জমি বাড়ি ফ্ল্যাট, সোনা দানা, সোনা গয়না বা টাকা, নগদ টাকা, সেটার ক্ষেত্রেও কিন্তু এই নতুন একটা প্রযোজ্য। খুব সহজ করে যদি একটু দর্শকদের বোঝান যে বেনামি সম্পত্তি বলতে ঠিক কি মিন করা হচ্ছে? খুব সাধারণ ব্যাপার, সেটা হচ্ছে নতুন অ্যাক্ট অনুযায়ী সেটা হচ্ছে আপনার টাকায় কেনা নয় এরকম কোনো সম্পত্তির মালিকানা যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনাকে বেনামিদার হিসেবে চিহ্নিত করা হবে এবং সেই সম্পত্তিটার মালিক আপনি, এবং সেটাকে বেনামি মালিক হিসেবে ধরা হবে। খুব ছোট্ট কথায় বলা যায় যে আপনি যদি আমার নামে কোনো একটা সম্পত্তি কেনেন, সেই সম্পত্তিটা আলটিমেটলি বেনিফিশিয়াল ওনার কিন্তু আপনি, কিন্তু কোনো একটা কারণে সম্পত্তিটা আমার নামে কেনা হয়েছে, যেক্ষেত্রে আয়ের উৎস আপনার, আমার আয়ের উৎস নেই, সেক্ষেত্রে সেই সম্পত্তিটাকে কিন্তু বেনামি সম্পত্তি হিসেবে বলা হবে। আমি আসবো, আমাদের সঙ্গে সরাসরি রুবি হাউজিং থেকে রয়েছেন শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, ওখানে যারা রয়েছেন তারা কি বলছেন? কেউ কিছুটা বিভ্রান্ত, আবার কেউ বলছেন যে প্রধানমন্ত্রীর এই মন কি বাতে যে ঘোষণা রয়েছে বেনামি সম্পত্তি নিয়ে, সেটা আখেরে ভালো হচ্ছে। সরাসরি তাদের কাছ থেকে জানতে চাইবো, এখানে কেউ রয়েছেন যারা কেউ একসময় সরকারি কর্মচারী ছিলেন, কেউ বা নিজস্ব ব্যবসা। আপনার কাছে জানতে চাইবো এই নতুন যে বেনামি সম্পত্তির বিষয়টি আপনার কি মনে হচ্ছে? ভালো হয়েছে, খারাপ হয়েছে, আরো কিছু করা উচিত ছিল, কি মনে হচ্ছে? আমাদের যে কিছুদিন আগে যে ডিমানিটাইজেশনের যে অভিজ্ঞতা আমরা পেলাম, তাতে একটা আমি ব্যক্তির মনে করুন সরকারের উদ্দেশ্য ঠিকই ছিল, কিন্তু তার কনসিকুয়েন্স, তার যে পরবর্তীকালে যে আমরা জিনিসগুলো দেখতে পেয়েছি, তাতে মনে হয়েছে যেন সরকার সেইভাবে চিন্তাভাবনা না করে একটা বড় কাজে নেমে পড়েছেন। আজকের দিনে এই যে নতুন যে বেনামি সম্পত্তির ব্যাপারে আমার দৃঢ় ধারণা, এখানেও কোনো যদি প্ল্যানিং না থাকে, আখেরে যারা নিম্ন একেবারে যারা নিজ গরিব, যারা ডিমনিটাইজেশন ক্ষেত্রে আমরা যারা দেখেছি, সেখানে কি যে গরিব লোকেরা বেশি আক্রান্ত হয়েছে। আমরা এই যে হাউজিংগুলোতে আছি, মূলত আমরা কিন্তু সরকারি এবং খুব অর্গানাইজ সেক্টরে, আমরা সব ব্যাপারটা একটু অর্গানাইজ, কিন্তু আমাদের ভাবতে হবে এই হাউজিংয়ের বাইরে যারা প্রতিদিন আমাদের এখানে আসে কাজ করতে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু এর বিরাট শিকার হয়েছে, অর্থনীতির শিকার। আমি ব্যক্তিগতভাবে কালকেই দেখেছি, আমার একটা বাড়িতে অনুষ্ঠান ছিল, 8-10 হাজার টাকার জন্য আমি সারা কসবা ঘুরেছি, কোনো জায়গায় ক্যাশ ছিল না। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আইনটা কি, এই উনি যে অভিজ্ঞতার কথাটা বলছিলেন, কোথাও গিয়ে কি এই অভিজ্ঞতাগুলো দিয়েই মনে হচ্ছে যে এই আইনটা কোথাও গিয়ে ইমপ্লিমেন্টেশন হবে না? দেখুন, যে অর্থনৈতিক অবস্থায় আমরা পৌঁছেছিলাম, সেই অর্থনৈতিক অবস্থা থেকে কিছু পরিবর্তন করে কিছু ভালো কাজ করার জন্য, অর্থনৈতিক অবস্থাকে কন্ট্রোলের মধ্যে আনার জন্য যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে, তাতে প্রত্যেকের অসুবিধা কিছু না কিছু হচ্ছে। আমরা আমাদের নিজেরটা দেখব, আমরা একটা প্রিজাম্পশন করে নিচ্ছি ওই লোকটা অসুখী আছে, দেখার তো দরকার নেই। প্রত্যেকের নিজস্ব জায়গায় দেখুক, এবং দেখে যদি একটু দেরি হয়, সময় লাগে, কষ্ট করতে হয়, যত রকম ভাবে কষ্ট করতে হয় করতে রাজি আছি, যদি এই অর্থনৈতিক অবস্থা থেকে ফিরিয়ে এনে একটা সুস্থ অর্থনৈতিক অবস্থার মধ্যে আসা যায়। শ্রাবন্তী, আমি আবারও তোমার কাছে ফিরবো। রুবি হাউজিং এ রয়েছে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা, আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ দত্ত। আমরা ফিরবো আবারও, আপনারা আমাকে ফোন করতে থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।